গ্রীষ্মকালীন সুস্বাদু ফল হলো তরমুজ। ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয়, এতে প্রচুর পরিমাণে জল থাকে। তো বন্ধুরা, আজকে আমরা একটা তরমুজ খেতে আসছি, আর এই তরমুজ ঘুটে দেখাবো, কথা বলবো কৃষকের সাথে, এবং তরমুজ কিভাবে কৃষকের কাছ থেকে বাজারজাত হয় সে সম্পর্কেও কিছু তথ্য আপনাদের জানাবো। সুস্বাদু এ ফলটি গ্রীষ্মের বাজার বেশ দখল করে রাখে, আর গ্রীষ্মের সময় বিশেষ করে বর্ষা শুরু হওয়ার আগ থেকে এই তরমুজ পাওয়া যায়। আর বর্তমানে ঈদের বাজারেও তরমুজের চাহিদা বেশ। আর এখন দেখা যায় যে মাঠের পর মাঠ জুড়ে তরমুজ চাষ চলছে। আর এটা হচ্ছে পটুয়াখালীতে এবার বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা দাবি করছে। তো আমরা একটা তরমুজ খেতে আসছি, তো দেখুন দু চোখ যেদিকে যায় শুধু তরমুজ ক্ষেত আর তরমুজ ক্ষেত। এখানে রয়েছে অনেক হেক্টরের পর হেক্টর জায়গা জুড়ে তরমুজ ক্ষেত। তো আমি এখন তরমুজ গাছগুলো ঘুরে দেখাবো, সেই সাথে তরমুজের ফলন কেমন হয়েছে সেইগুলো সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো। তো আমি আজকে এখানের এক কৃষকের সাথে কথা বলবো। তো দেখুন, এই যে কিন্তু একটা বড় ধরনের তরমুজ, আর তরমুজ গাছে কি কি সার প্রয়োগ করে, কিভাবে তরমুজ বাড়ানো হয় সেটা সম্পর্কেও আমি আপনাদের জানাবো। দেখুন, এখানে কিন্তু মোটামুটি বেশ তরমুজ হয়েছে। আর এবার যে তরমুজের বেশ বাম্পার ফলন হয়েছে সেটা কিন্তু এখানকার কৃষকরা বলছে, কারণ প্রতি বছরের তুলনায় এবার কিন্তু বাম্পার ফলন হয়েছে তরমুজের। তরমুজ সাধারণত গভীর উর্বরতাযুক্ত মৃত্তিকা ও উত্তম নিষ্কাশন সম্পন্ন জমিতে ভালো জন্মায়। এটি যখন বেলে মাটি বা বালিযুক্ত দোআঁশ মাটিতে জন্মায় তখন তা উৎপাদনের পক্ষে খুব ভালো হয়। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময় তরমুজ চাষের উপযোগী। এছাড়াও আগাম কিছু জাত আছে যেগুলো নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বপন করা যায়। তবে বীজ বোনার জন্য জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষ সর্বোত্তম। বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয় বরিশাল অঞ্চলে। সারা দেশে বরিশাল অঞ্চলের তরমুজের চাহিদাও অনেক বেশি। আজকে আমরা যে তরমুজ ক্ষেত থেকে আসলাম, এটা হচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমতলা বাজারের কাছে এই ক্ষেতটি। তরমুজ ক্ষেত বিশাল জায়গা জুড়ে, হেক্টরের পর হেক্টর। আর আমি আগেও বলেছি যে এবার চাষিদের ফলন খুব ভালো, তাদের খুব উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে যে প্রায় 3 কোটির মতো ফলন, 3 কোটির মতো অর্থ তারা পাবে, এরকম আমি একটা নিউজেও দেখেছি। আর এখান থেকে জানতেও পেরেছি যে এরকম আশা করা হচ্ছে যে ফলন ভালো দেখে যে এত টাকা আশা করা হচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে তরমুজ ক্ষেতের মাঝ বরাবরের দিকে চলে এলাম, আর আস্তে আস্তে কিন্তু অনেকগুলো তরমুজ চোখে পড়লো। এই দেখুন, এই যে একটা তরমুজ। তো তরমুজ কিন্তু অনেকটা পেকে গেছে, মানে অনেকটা বাজারজাত করার মতো অবস্থায় চলে আসছে। আবার কিছু ছোট, আবার কিছু বাজারজাত করা হয়েছে এরকম অবস্থায়। তো এই সাইজের তরমুজগুলো কিন্তু এখন বাজারজাত করা হবে। দেখা যায় আর কিছু বাজারজাত করা হয়েছে, আর এইগুলো এখন পরবর্তীতে 2-1 দিনের মধ্যে তুলে ফেলা হবে, বাজারজাত করা হবে। তো আমরা সব ঘুরে দেখবো। দেখুন, এটা কিন্তু অনেকটা পেকে গেছে, সাইডটা হলুদ হয়ে গেছে পিছনে। আর এখানে হেক্টরের পর আমি আগেও বলছি যে অনেক জমিতে তরমুজ চাষ, দু চোখে যেদিকে যাবে তাকাবে সেদিকেই শুধু তরমুজ ক্ষেত আর তরমুজ ক্ষেত দেখা যাবে। আপনারা হয়তো বা ভিডিওতেও বুঝতে পারছেন যে কত বড়, মানে কত বিশাল ক্ষেত তরমুজের। তো যাই হোক, এখন আমরা পুরো তরমুজ ক্ষেত ঘুরে দেখব। আর দেখুন, আসলে তরমুজের ফলন যে ভালো হয়েছে। এখানে কিছু তরমুজ কেটে রাখা হয়েছে বাজারজাত করার জন্য। ফলন যে ভালো হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু তরমুজ তুলে রাখা হয়েছে বাজারজাত করার জন্য। তো দেখুন, এটি কিন্তু বড় মাপের তরমুজ হয়েছে।
তো চলতে চলতে তরমুজ কেন খাবেন আমি সেই সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। ত্বকের সুস্বাস্থ্যের জন্য তরমুজ বেশ উপকারী। গ্রীষ্মকালীন এই ফলের রস আমাদের ত্বককে পানিশূন্যতা দূর করে। তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন এ, বি, সি। ভিটামিন এ শুধু ত্বক নয়, চোখ, চুল, নখ, দাঁতসহ সব অঙ্গের পুষ্টির জন্য খুবই জরুরি। গ্রীষ্মকালীন এই ফলে পানি রয়েছে শতকরা প্রায় 93 থেকে 95%। কোলাজেন আমাদের ত্বকের সংকোচন রোধ করে। তরমুজ আমাদের ত্বকের কোলাজেন বৃদ্ধি করে। নিয়মিত যারা নাইট ডিউটি করেন, রোদে দীর্ঘ সময় যাদের কাজ করতে হয়, তাদের ত্বকে কালচে ভাব বেড়ে যায়, চলে আসে শুষ্ক ভাব। ত্বকের শুষ্কতা দূর করার জন্য তরমুজ ত্বকের স্ক্রাব হিসাবে ব্যবহার করা যায়। তরমুজের রসে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। এটা হচ্ছে তরমুজের কুঁড়ি। তো দেখুন ছোট থেকে কিভাবে তরমুজ প্রথমে ফুল হয়, ফুল থেকে আস্তে আস্তে করে ফল ধরে। আর দেখুন এটা কিন্তু লতা জাতীয় একটা গাছ এবং পাতাগুলো চেরা চেরা, এটাকে পটল চেরা বলে, চেরা চেরা পাতা। আর এই যে হলো ছোট থেকে বড় হওয়া তরমুজ। আর এই ধরনের তরমুজ প্রায় বাজারজাত করা হয়। আমি দেখিয়েছি যে অনেকগুলো কিন্তু তরমুজ কেটে রাখা হয়েছে, মানে তুলে ফেলা হয়েছে বাজারজাত করার জন্য। আর সেগুলো কিন্তু এরকম কিছুটা এরকম সাইজের। আর এই দেখুন এই যে ডগা, তরমুজের ডগা একদম দেখুন কুড়ি থেকে শুরু করে ফুল আছে সেরকম অবস্থায়। একে উপর দিক থেকে এই যে হলুদ আকৃতির ফুল, তার নিচে হচ্ছে তরমুজ ধরেছে। তো ফুলের নিচের অংশ থেকেই কিন্তু এটা আস্তে আস্তে করে বড় হয়। তো এখন তরমুজ খেতে, আর এখন এখানে তুলে রাখা হয়েছে, আর এখান থেকে একটা তরমুজ ভেঙে দেখানো হলো। দেখুন ভিতরে অনেকটা লাল টুকটুকে। তরমুজ খেতে সাধারণত কী সার প্রয়োগ করা হয়, এখন এক কৃষক ভাইয়ের সাথে কথা বলে সে তথ্য আপনাদের জানাচ্ছি। ট্যাপ সার, টিএসপি, সাদা, তারপর এই ম্যাগমা থ্রিবিট গোলা খাওয়াইতে হয়। ম্যাগমা থ্রিবিট গোলা লাগে ওই। আর এই ড্যাপ সার, খৈর এটিও দেওয়া লাগে এই গাছের গোড়ায়। দেড়কানি ৬,০০০ থানা আছে, ৪-৫,০০০ থানা আছে। একটা মারা মরে গেছে না গাছ, এটি বাদ। উপরেটা ধরি না, নিচেরটা ৫,০০০ ফল আছে, ৫,০০০ ফল আছে, এটা শিওর। খরচ আছে মনে করেন ২,৩০,০০০, আরও আছে ১,১৫,০০০। তো ৩,৩৫,০০০-৪০,০০০ টাকা আছে, ৩,৪০,০০০ টাকা খরচ আছে না। ৫ লাখ আল্লাহ রহমতের যে প্রদর্শন আর যে মাল হয়েছে, আল্লাহ রহমতের বেচায় নামবে ৮ লাখ টাকা। উঠবে ঈদের ৮ দিন পর উঠবে, ৮-১০ দিন, এর ওদিকে যাইবে না। খেতে বইয়ে দেওয়ান যায়, বা টাকা আরও আছে, আরও তো নেওয়ান যায়। তো আমরা কিন্তু এই কৃষকের কাছ থেকে জেনে নিলাম যে মোটামুটি করে যে কতটা ফলন হয়েছে, আর এবার যে বাম্পার ফলন হয়েছে তাদের আশা যে উচ্চ আশা সেটা সম্পর্কেও জেনে নিলাম। আর কত হেক্টর জমিতে কতটা ফল হয়েছে সেটা সম্পর্কেও কিন্তু তথ্য পেয়ে গেলাম। তো এখন কিন্তু বাজারজাত পালা চলছে। দেখুন কিভাবে প্রথমে লঞ্চে করে নিয়ে তারপরে কিন্তু ট্রাকে ভরা হচ্ছে। আর এভাবেই কিন্তু সারা দেশের বাজারগুলোতে তরমুজ পৌঁছে যাচ্ছে। তো আজ আমি ঢাকায় এসে দেখলাম এখানেও প্রচুর পরিমাণে তরমুজ উঠেছে। আর সেই তরমুজ যে বরিশালের তরমুজ, সেটাও আমি এই তরমুজ বিক্রেতার কাছ থেকে জানতে পারলাম। তো আমি তার মুখেই শুনবো যে এই তরমুজ তারা কোত্থেকে নিয়ে আসছে আর কত দামে বিক্রি করছে। আজকে পেয়ে গেলাম বরিশাল রাঙ্গাবালির
তরমুজ। হ্যাঁ, আপনি বলেন এটা কোন জায়গার তরমুজ? বরিশালের রাঙ্গাবালির তরমুজ এটা। এটা বরিশাল বরিশাল। না, পটুয়াখালী রাঙ্গাবালির তরমুজ। আচ্ছা আচ্ছা। আমরা যাত্রাবাড়ি থেকে কিনে নিয়ে আসছি। এটা খিলগাঁও পুলিশ পুলিশ ফাঁড়ি বউবাজার। সাতমাগুলো। হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগলো। দাঁড়ান। তো বন্ধুরা, আমরা পেয়ে গেলাম পটুয়াখালী রাঙ্গাবালির তরমুজ। তো দেখুন সাইজে কিন্তু দেখতে কিন্তু অনেক বড়ই লাগছে। তো আমার যেহেতু আমি ক্ষেত থেকে শুরু করে এখানের যে ইয়াটা পুরোটাই দেখালাম, যে আমি সে খেতে গিয়েছিলাম, কিন্তু খেতে যাওয়ার পরে কিভাবে ক্ষেত থেকে চাষ করে তুলে এবং বাজারে বিক্রিজাত করা হয় সেটাই দেখাবো, যার কারণে কিন্তু আজকে দেখাচ্ছি। তো সেই রকমই পেয়ে গেলাম পটুয়াখালী রাঙ্গাবালির সেই তরমুজ। আসলে আমার ভিডিওটা সার্থক হবে, কারণ আমি পটুয়াখালীর একটা খেতে গিয়েছিলাম, সেই ক্ষেতেরই ভিডিওটা আমি মানে শেষ করিনি, কিন্তু এখানে যে পেয়ে গেলাম সেটাও ভাবিনি। তো ধন্যবাদ সকলকে। পটুয়াখালীর রাঙ্গাবালির তরমুজ খুব মিষ্টি, খুব মিষ্টি। দেখি, দেখা যাবে। তো বন্ধুরা, একটা তরমুজ আমি কিনে বাসায় নিয়ে আসলাম, আর দেখুন এটার দাম কত নিছে সেটা আমি পরে জানাচ্ছি। আর এখন তরমুজটা আমি কাটবো। আর এই পাশটা দেখুন, এটা হচ্ছে মাটির নিচের অংশে ছিল দেখে একটু হলদে ভাব হয়ে গেছে। আর এইটা প্রথমে কিন্তু বোঝাই যাচ্ছে না, যে দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে। এখন বন্ধুরা আপনারা বলুন যে তরমুজটা কি আসলে ভালো নাকি। তো এখানে দেখুন এই যে একটা ছিদ্রর মতো দেখা যাচ্ছে। তো আমি কারো বিষয়ে কোনো মন্তব্য করব না, শুধু আপনাদের দেখাবো। তো দেখুন এই যে আমি কিন্তু এই হলুদ পাশটাই আগে কেটে নিলাম। হলুদ পাশটা কেটে নিয়ে দেখাচ্ছি যে দেখুন তরমুজের ভিতরে কিন্তু অনেকটাই লাল, আর বিচিগুলো কিন্তু অনেকটা সাদা। তো এর কারণটা কি সেটা আপনারাই বলবেন। তো দেখুন, আর এখানে আমি কিছু তরমুজ কেটে রাখলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আর আমরা সবাই খেলাম। তো প্রথমে কিন্তু বেশ মিষ্টি লাগছে আর খাওয়ায়। তো একদিনে আমি রেখে দিলাম তরমুজটা, যেহেতু আজকে এখন রাত্রেবেলা, এখন আর এইটুকু কেটে রেখে দিলাম, আর পরে সকালবেলা খাওয়ার ইচ্ছা। তো তরমুজটা আমি আর ফ্রিজে না ঢুকে এভাবেই রেখে দিলাম। কিন্তু বাকিটা কি হলো সেটা পরবর্তীতে জানাচ্ছি। তো দেখুন আমার মামামও কিন্তু বেশ তরমুজ খেতে পছন্দ করে, সে কিন্তু তরমুজ খাচ্ছে। তো আমরা কি খাচ্ছি সেটা দেখানোর জন্য আমি পরবর্তীতে ভিডিওটা একটু বাড়িয়ে নিলাম। তো দেখুন আমি কিন্তু কালকে রাতের যে তরমুজটা রেখেছিলাম সেইটাই কিন্তু সকালের এই যে অংশ। তো এখানে দেখুন, এখান থেকে কিন্তু ওই যে এক পাশ কালো পাশ ছিল, এখান থেকে দেখুন, এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এখান থেকে কিন্তু পোকা হাসছে। তো আমি এই জন্য দেখাচ্ছি যে লোকে বলে যে সব ভালো শেষ ভালো যার, তার সব ভালো তার, এরকম একটা কি যেন কথা আছে। তো যাই হোক, এখানে হচ্ছে পোকা ধরছে। কেন পোকা ধরছে? এত দামি একটা তরমুজ কিনে বাসায় আনলাম, আর আনার পরে প্রথমে আনার পরে কেটে খেতে পারলাম, কিন্তু রেখে দেওয়া তরমুজ কেন খেতে পারলাম না, সেটাই আপনাদের কাছে প্রশ্ন থাকলো। তো এই দেখুন, যে পাশ আমি একটু সন্দেহজনকভাবে যে পাশটা ছিল সেই পাশটা কেটে কিন্তু আমি রাতে খেয়েছি, মেয়েকেও খাইয়েছি, আর এখন সকালে রেখে দেওয়ার পরে এই অবস্থা। তো বন্ধুরা, এর কি বলবো, যে তরমুজের বর্তমানে যে ফরমালিন, যে এই পাশটা দিয়ে যে একটা মানে কিছু ঢুকানো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আর এই পাশটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। দেখুন কতটা নষ্ট হলে এরকম জল জল হয়ে যায়, আর এক রাতে এতটা নষ্ট হওয়া কি সমীচীন কি না, তো আমি বুঝতে পারছি না। এটা আপনাদের পরে ছেড়ে দিলাম। তো যাই হোক, তরমুজটা অনেক মিষ্টি, যেহেতু দোকানদার বলেছিল, তরমুজটা একদম খারাপ ছিল না, মিষ্টি ছিল। তো এইটা হওয়ার কারণটা কি সেটা আমি বুঝতে পারিনি, তাই আপনাদের দেখালাম যে আসলে এত সুন্দর করে সব কিছু চাষ হচ্ছে, হচ্ছে, কিন্তু কেন এটা হলো, একদিন ও রেখে কেন তরমুজটা খেতে পারলাম না।
আর সব তরমুজ যে এরকম হবে সেটাও কিন্তু না, কিন্তু আসলে আমার কপাল খারাপ, যার কারণে হয়তো বা তরমুজটা ভালো বাঁধেনি। যাই হোক, এই দেখুন এখানে পুরোটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী না। তো এটা সকালবেলা এই অবস্থা দেখে আমার এমন মনে হচ্ছিল যে কালকে রাত্রে যে তরমুজ খেয়েছি সেটা একদমই বৃথা, এবং আমার সাথে সাথে কিন্তু এটা দেখার পরে সাথে সাথে পেট ব্যথা শুরু হয়ে গেছে। একটা মানে পেটের ভিতরে কেমন যেন একটা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন কি বলবো, আসলে আমার কপাল খারাপ, এই জন্য তরমুজটা হয়তো বা খারাপ বেঁধেছে। আর এই অংশটা দেখুন এখনও কিন্তু ভালো আছে, খাওয়ার উপযোগী, কিন্তু তারপরেও আমাকে এখন সব তরমুজই ফেলে দিতে হবে। বলুন এইটা কি খাওয়া যায়? তো আমার কাছে আমার প্রশ্ন যে এত ভালো ফলন, এত ভালো সব কিছু, তো কেন আমরা একদিন পরে, আমি মনে করেন রাত্রে এনেছি, রাত্রে এনে খাওয়ার পরে কেন আর সকালেই তরমুজটা খেতে পারলাম না? সেটাই আপনাদের সবার কাছে প্রশ্ন রেখে গেলাম। তো সব তরমুজ যে এমন হবে সেটাও কিন্তু নয়। আসলে আমার ভাগ্যে কেন এরকম তরমুজ পড়লো? তাই এরকম কি আরও আপনাদের ক্ষেত্রেও হয়েছে কি না কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম হলে বাচ্চাদের বা আমাদের বড়দের খাওয়া কি উচিত হবে কি না? তো আমরা কেউ কিন্তু বুঝতে পারিনি যে তরমুজটা রাত্রে যখন খেয়েছি বুঝতে পারিনি যে সকালে আমরা খেতে পারবো না, কিংবা সকালে তরমুজের এই অবস্থা দেখতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর সবার জন্য তথ্য যে তা সবার ক্ষেত্রে যে তরমুজ খারাপ বাঁধবে সেটাও না, আমি বারবার বলছি। আর সব ক্ষেত্রে তরমুজে খারাপ হবে তাও কিন্তু না। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।